প্রিয় শিক্ষার্থী, গুরুকুল অনলাইন লার্নিংয়ে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল জিবিএম চতুর্থ পর্বের একটি সাবজেক্ট তৃতীয় অধ্যায় নিয়ে পড়বো। গতদিন দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা হয়েছে, আজকে পড়ার কথা ছিল তৃতীয় অধ্যায়, সেটা হচ্ছে আর্দ্রতার পরিমাপ পদ্ধতি। দেখো, আর্দ্রতার পরিমাপ পদ্ধতি কি? যে সমস্ত যন্ত্রপাতি দ্বারা আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ করা হয় তাদেরকে হাইগ্রোমিটার বা সাইক্রোমিটার বলা হয়। অর্থাৎ যে সমস্ত যন্ত্রপাতি দ্বারা আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ করা হয়, অর্থাৎ যে যন্ত্র দ্বারা ওই আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করে তাকেই বলা হয় হাইগ্রোমিটার বা সাইক্রোমিটার। সাধারণত আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের জন্য যে সকল হাইগ্রোমিটারগুলো ব্যবহার লক্ষ্য করা যায় সেগুলো হলো, যেমন হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার, হেয়ার হাইগ্রোমিটার, ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটার, ডিউ পয়েন্ট হাইগ্রোমিটার, কেমিক্যাল হাইগ্রোমিটার আর গ্রাভিমেট্রিক হাইগ্রোমিটার। তাহলে আমরা কি বুঝলাম? যে সমস্ত যন্ত্রপাতি দ্বারা আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় তাদেরকে বলা হয় হাইগ্রোমিটার। আর বর্তমানে যে সমস্ত হাইগ্রোমিটার দ্বারা আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় সে সমস্ত হাইগ্রোমিটার হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার, হেয়ার হাইগ্রোমিটার, ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটার, ডিউ পয়েন্ট হাইগ্রোমিটার, কেমিক্যাল হাইগ্রোমিটার, গ্রাভিমেট্রিক হাইগ্রোমিটার। তাহলে আমরা কী কী হাইগ্রোমিটার দ্বারা পরীক্ষা করা হয় এটা দেখলাম। এবার দেখি ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটারের কার্যপদ্ধতি। অর্থাৎ ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটারটা কি? শিল্প কারখানায় বা বৈজ্ঞানিক গবেষণাগারে যে হাইগ্রোমিটার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার। অর্থাৎ ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটারটা সবচেয়ে বেশি ব্যবহৃত। এটা ইন্ডাস্ট্রিয়াল হাইগ্রোমিটার নামে পরিচিত। তাহলে এর একটা সংক্ষেপে বা নিক নেম আছে, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হাইগ্রোমিটার নামে পরিচিত। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল হাইগ্রোমিটার বললে আমরা বুঝি যে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার। এই ইন্ডাস্ট্রিয়াল হাইগ্রোমিটার নামে পরিচিত। এটা কিন্তু এটি আবার তিন ধরনের আছে। একটা হচ্ছে ওয়াল মাউন্টিং টাইপ, একটা হচ্ছে সিলিং টাইপ, আর একটা হচ্ছে এসম্যান টাইপ। এগুলোর মধ্যে আবার ওয়াল মাউন্টিং টাইপটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কারণ এটির পরিচালনা পদ্ধতি সহজ আর দামও তুলনামূলকভাবে কম। অর্থাৎ আমরা যেটার দাম কম হয় এবং পদ্ধতি বা কাজে সহজ হয় সেটা আমরা কিন্তু বেশি ব্যবহার করি। এক্ষেত্রে এই মাউন্টিং টাইপটা বেশি, ওয়াল মাউন্টিং টাইপটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কারণ যেহেতু দাম কম এবং ব্যবহারের কার্যপ্রক্রিয়াটা সহজ, এজন্য মাউন্টিং টাইপটা বেশি ব্যবহৃত হয়। কার্যনীতিতে আমরা দেখতে পারি যে কিভাবে কাজ করে এই যন্ত্র দিয়ে। সেটা হচ্ছে, দেখো, প্রথমে বাতাসে যখন শতকরা 100 ভাগ জলীয় বাষ্প পূর্ণ থাকে, যখন 100 ভাগ জলীয় বাষ্প পূর্ণ বাতাস থাকে, তখন 2 হাইগ্রোমিটার পারদ স্তর একই সমান স্তরে বাতাসের তাপমাত্রা নিরূপণ করে। একই সমান স্তরে বাতাসের তাপমাত্রা নিরূপণ করে। কিন্তু বাতাস যখন শুষ্ক থাকে অর্থাৎ সম্পৃক্ত অবস্থার তুলনায় কম জলীয় বাষ্প ধারণ করে, তখন অনাবৃত বাল্বটি বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা প্রকাশ করে। আর পক্ষান্তরে মসলিন দ্বারা আবৃত বাল্বটি হতে ফিতার সাহায্যে জলীয় বাষ্প গ্রহণ করে এবং সিক্ত অবস্থায় থেকে বাতাসের তাপমাত্রা সর্বনিম্ন অবস্থা ব্যক্ত করে। এই দুই প্রকার বাল্বের তাপমাত্রার পার্থক্য থেকে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। তাহলে এটা গেল এর যন্ত্রের কার্যক্রম। এখানে দেখো, আপেক্ষিক আর্দ্রতা সমান সমান কি জানতে পারি যে আপেক্ষিক আর্দ্রতা সমান সমান সূত্র আছে। আপেক্ষিক আর্দ্রতার 98 মাইনাস ধ্রুব সংখ্যা গুণ বাল্ব দ্বয় তাপমাত্রার পার্থক্য বাই শুষ্ক বাল্বের তাপমাত্রার মান গুণ 100। এখানে যদি আমার প্রশ্ন আসে যে শুষ্ক ও সিক্ত বাল্ব দ্বয় তাপমাত্রার পার্থক্য যথাক্রমে 70 ও 60 ডিগ্রি ফারেনহাইট হলে আপেক্ষিক আর্দ্রতার নির্ণয় করো যদি ধ্রুব সংখ্যা হয় 3। তাহলে যদি ধ্রুব সংখ্যা 3 হয়, দেখো, যদি ধ্রুব সংখ্যা 3 হয়, আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা সমান সমান কি 98 মাইনাস ধ্রুব সংখ্যা গুণ বাল্ব দ্বয়ের তাপমাত্রার পার্থক্য বাই শুষ্ক বাল্বের তাপমাত্রার মান গুণ 100। তাহলে এখানে দেখো, আমরা সেই মান অনুসারে বসাতে পারি কি 98 মাইনাস ধ্রুব সংখ্যা 3 আছে গুণ 70 আর বাল্ব দ্বয়ের তাপমাত্রার পার্থক্য কত 70 ও 60 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 70 আর 60 মাইনাস করতে হবে, করার পরে কি
আবার শুষ্ক বাল্বের তাপমাত্রা সমান সমান কি 70 গুণ 100, তাহলে এটার সাথে 3×10⁻30 আর এর সাথে 98, 30-এর সাথে 70 ভাগ দিতে হবে এবং 98 মাইনাস করতে হবে, তার সাথে 100 গুণ দিলে এই ধ্রুব সংখ্যা বা আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাবে। আপেক্ষিক আর্দ্রতা ধ্রুব সংখ্যা যখন দেওয়া আছে এই অনুযায়ী আপেক্ষিক আর্দ্রতা বের করতে হয় এবং এটা হলো আপেক্ষিক আর্দ্রতার সূত্র। দেখো, টেক্সটাইল পণ্যের আর্দ্রতার পরিমাপ পদ্ধতি কি? সাধারণত ভাবে আর্দ্রতা পরিমাপ করা হয়। কয়ভাবে? দুইভাবে আর্দ্রতা পরিমাপ করা হয়। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। এই পদ্ধতি একটি নির্দিষ্ট ওজনের পণ্য থেকে উত্তাপের দ্বারা জলীয় অংশ অপসারণের মাধ্যমে পণ্য অবস্থিত জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করা হয়। এজন্য সাধারণত যেসব যন্ত্র ব্যবহার করা হয় তা হলো দ্য উইরা র্যাপিড ড্রাইং অ্যান্ড ওভেন এবং ড্রাইং বাই মিনস অফ কেমিক্যাল ওভেন বা রেনল্ডস ব্রানসন র্যাপিড রিজেন টেস্টার আর দি সাইরো ডাইরেক্ট রিগেইন টেস্টার। আর হচ্ছে ড্রাইং বাই ইনফ্রারেড রেডিয়েশন আবার হচ্ছে দেখো ড্রাইং বাই ডিসিয়েটর, দ্য উইরা ইলেকট্রিক্যাল হাইগ্রোমিটার, এই যাবতীয় গেম। আর দ্বিতীয়টি হচ্ছে পরোক্ষ পদ্ধতি। এই পরোক্ষ পদ্ধতিতে কোনো দ্রব্যের আর্দ্রতার পরিমাপ বা পুনঃপ্রাপ্তি পরিমাপ করা সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য। এছাড়া এই পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতি সমূহ সহজে বহনযোগ্য নয় বিধায় নমুনা স্থানান্তরের সময় বায়ু নিরোধক পাত্রের প্রয়োজন পড়ে। তাই টেক্সটাইল পণ্যের আর্দ্রতা দ্রুত এবং সহজে নির্ণয় করার জন্য পরোক্ষ পদ্ধতির যন্ত্র ব্যবহার করা হয়। সেগুলো সহজে বহনযোগ্য, ফলে নমুনা স্থানান্তরের প্রয়োজন পড়ে না এবং সরাসরি ফল প্রদানের জন্য। এবং এই পদ্ধতিতে সমস্ত নিয়ামক যেমন বিদ্যুৎ পরিবাহিতা, বৈদ্যুতিক রোধ এবং বৈদ্যুতিক ক্ষমতা ইত্যাদি যেগুলো পণ্যের আর্দ্রতা দ্বারা প্রভাবিত হয় তা পরিমাপ করা হয়। যদিও এই পদ্ধতির যন্ত্রসমূহের কাজের গতি, কম মূল্য ও সহজ চালনা পদ্ধতির কারণে জনপ্রিয় হয়ে উঠেছে, তথাপি এর কিছু অসুবিধাও আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে একটা নমুনার আর্দ্রতা ও তার মধ্যে অবস্থিত জলীয় বাষ্প ছাড়া অন্যান্য নিয়ামক যেমন রঞ্জক বা অন্যান্য অ্যান্টিস্ট্যাটিক এজেন্টের উপস্থিত প্যাকিং ডেনসিটি বা আঁশের গুণাগুণ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়। এজন্য এ জাতীয় যন্ত্রপাতি পণ্যের আলাদা আলাদা অবস্থার জন্য আলাদাভাবে ক্যালিব্রেটেড করার প্রয়োজন হয়। এই নীতিতে পরিচালনা করার জন্য এই যন্ত্রপাতিতে কয়েকটি নাম দেওয়া হয়েছে। একটা হচ্ছে বৈদ্যুতিক নীতিতে পরিচালিত সেটা হচ্ছে দি শার্লি ময়েশ্চার মিটার আর দি হার্ড ময়েশ্চার মিটার। আর বৈদ্যুতিক ক্ষমতা পরিমাপ নীতি থেকে পরিচালিত দি ময়েশ্চার মিটার। আর হচ্ছে দি ফিল্ড অ্যান্ড ড্রাই মিটার, দি ফোর্থ ইলেকট্রিক ময়েশ্চার কন্টেন্ট অ্যানালাইজার, এই যাবতীয় পদ্ধতি। আবার দেখো, ময়েশ্চার রিগেইন ও ময়েশ্চার কন্টেন্টের মধ্যে পার্থক্য, অর্থাৎ ময়েশ্চার রিগেইনটা কি? দেখো, টেক্সটাইল পণ্য সামগ্রী নিরঙ্কুশ অর্থাৎ শুষ্ক করে বাহিরে স্বাভাবিক আবহাওয়া রেখে দিলে তা আবহাওয়া হতে স্বীকৃত যে পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করে তাকেই ওই দ্রব্যের আর্দ্রতার পুনঃপ্রাপ্তি বা ময়েশ্চার রিগেইন অর্থাৎ ফিরে আসা বলে আর্দ্রতা। একে অনেক সময় অফিসিয়াল রিগেইন বা কমার্শিয়াল রিগেইনও বলা হয়। একে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? আর দ্বারা প্রকাশ করা হয়। তো ময়েশ্চার কন্টেন্ট দেখো, টেক্সটাইল দ্রব্যের মধ্যে বিদ্যমান পানিকে সমস্ত ওজনের সাপেক্ষে শতকরা হারে প্রকাশ করা হয়, তাকে কি বলে? ময়েশ্চার কন্টেন্ট বলে। একে এম দ্বারা প্রকাশ করা হয়। যদি তাহলে আমরা বুঝলাম যে আপেক্ষিক আর্দ্রতা বা পরিমাপ পদ্ধতি, অর্থাৎ আর্দ্রতার পরিমাপ পদ্ধতি কীভাবে আর্দ্রতা পরিমাপ করা হয় এবং আর্দ্রতা পরিমাপ করা হয় সেই যন্ত্রের নাম কি, যন্ত্রকে কি নামে ডাকা হয় এবং সেই প্রত্যক্ষ পদ্ধতিতে কী যন্ত্রপাতি ব্যবহার করা হয়, পরোক্ষ পদ্ধতিতে কী যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং আপেক্ষিক আর্দ্রতার জন্য আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা কীভাবে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় এবং এই অনুযায়ী যদি কোনো অঙ্ক থাকে সেই অঙ্ককে সলিউশন করার জন্য কি সূত্র প্রয়োগ করতে হয় এবং ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার কার্যনীতি কী এবং সবচেয়ে ভালো ব্যবহৃত বা সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি বা সহজ একটি পদ্ধতি এবং মানুষের বেশি ব্যবহার করে এবং জনপ্রিয় নাম কোনটার এবং কোন পদ্ধতিতে বেশি ব্যবহৃত হয়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা শিখব
পরবর্তী অধ্যায় নিয়ে পরবর্তী অধ্যায়ের যে টপিকস আছে সেটা তোমরা ভালো করে দেখে আসবা এবং মনোযোগ সহকারে পড়বা, যাতে বুঝতে সহজ হয়। এবং কোনো প্রকার অসুবিধা থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবা। প্রিয় শিক্ষার্থী, সে পর্যন্ত আমাদের সাথে থাকো। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।